ভাইয়া আরেকটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, এটা হচ্ছে আপনার কথা থেকে মাথায় আসলো, সেটা হচ্ছে কিকশার কথা যেটা বলছিলেন যে স্টার্ট করলাম আবার হচ্ছে দরকার পড়লো দেখে বন্ধ করে দিলাম। সো বাংলাদেশের হচ্ছে যে স্টার্ট আপ ইকোসিস্টেম, সো এইখানে হচ্ছে আপনার লার্নিং কি ভাইয়া, যে যারা স্টার্ট আপ ফাউন্ডার তাদের আসলে হচ্ছে এই জায়গাগুলোর মধ্যে, যদি এটা অনেক ভাস্ট কোশ্চেন হয়ে যায়, আমি জাস্ট ছোট্ট একটা পয়েন্ট ধরে জিজ্ঞেস করছি যে এই জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করা উচিত। যেমন একটা খুব ক্রুশাল পয়েন্ট হয়ে দাঁড়ায় যে কার কাছ থেকে টাকা নিব, কার কাছ থেকে নিব না। যদি তার হচ্ছে ভেঞ্চারটা ওরকম হয়, ইন্টারেস্টিং হয়, তখন দেখা যায় অনেকে হচ্ছে টাকা দিতে রাজি হয়। সো এটা একটা। আর হোয়েন টু স্টপ, আমি আসলে কখন এক্সপ্যান্ড করব, কখন আসলে আমাকে গুটায় নিতে হবে, এই দুইটা পয়েন্ট ভাই আপনার মতো করে যদি বলেন। আমি প্রশ্নটাকে 3টা ভাগে ভাগ করে ফেলি, আপনি ইচ্ছে করলে 3 ভাগেই দেখতে পারেন। প্রথম ভাগ হচ্ছে স্টার্ট আপের চ্যালেঞ্জ কি। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ইকোসিস্টেমে ফাইন্যান্সিয়াল জায়গাটাতে আমরা রেডি না। ইকোসিস্টেম ফাইন্যান্সিয়ালি রেডি না বলতে কি রেডি না? ফর এক্সাম্পল ব্যাংক রেডি না আপনাকে ফাইন্যান্স করতে, সে কোলাটারাল ছাড়া লোন কীভাবে দিতে হয় জিনিসটাই বোঝে না। সে ইভেন ইকুইটি ফাইন্যান্স কীভাবে করতে পারে, বাংলাদেশের 60টা ব্যাংকের ভিতর আমার ধারণা 59টা ব্যাংকই ঠিকমতো বোঝে না, করতেও চায় না, বোঝে না। সো ফিনান্সিয়াল ইকোসিস্টেম আমাদের এখানে লোকাল কোনো ভেঞ্চার ফান্ড তৈরি হয় নাই, আমাদের এখানে ভেঞ্চার গ্রুপ নেই, আমাদের এখানে কোনো ইকুইটি ফান্ড নেই। সো আমাদের লোকাল ইকোসিস্টেমে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার কোনো ফ্রেমওয়ার্ক তৈরি হয়নি, এটা একটা লিমিটেশন। সেকেন্ড লিমিটেশন হচ্ছে ট্যালেন্ট। সো ট্যালেন্টের বিষয়টা আপনিও অ্যাজ এ সিইও, আমিও অ্যাজ এ সিইও, আমরা সবাই বুঝি যে আমরা সবাই চাকরি নিয়ে বসে আছি, চাকরি দিতে পারি না লোকজনকে। আর লোকজন বলে আমরা তো চাকরির জন্য বসে আছি কিন্তু আমরা চাকরি পাই না। আমরা এই বিষয়টা নিয়ে পরে আলাপ করব। কিন্তু আসলে টেকনোলজি মানে ফেসবুক চালানোর অর্থ যে টেকনোলজি বোঝা নয়, এই জিনিসটা বুঝতে বুঝতে ওই ছেলেটার পেছনে অলরেডি অনেকটা সময় চলে যায়। আমি ইনস্টাগ্রামে খুবই দ্রুত রিল তৈরি করতে পারি, তাই বলে আমি ইনস্টাগ্রামে আমার মার্কেটিংটা বুঝবো, এটা বোঝাটা কষ্টকর। সো এটা হয়েছে না, ট্যালেন্ট নেই আমাদের। 3 নম্বর, এবং ট্যালেন্টের আর একটা মজার জিনিস হচ্ছে আমাদের, এটা নিয়ে পরে হয়তো আলাপ করবো, যে অ্যানালিটিক্যাল এবিলিটি, প্রেজেন্টেশন, এগুলোও তো নেই। আর 3 নম্বর ইস্যু হচ্ছে পলিসি কনসিস্টেন্সি। সো আমি আপনাকে লিখে দিতে পারি এবং এটা অন রেকর্ড যাচ্ছে, এটা রেকর্ডে যাক, বাংলাদেশে এমন কোনো ব্যুরোক্র্যাট নেই। বাংলাদেশের ব্যুরোক্র্যাটরা আমাদের দেশকে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য তৈরি করার জন্য একেবারেই কি বলবো, তারা এটার বাধা। আমাদের ব্যুরোক্রেসি এটার বাধা। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। এনবিআর ট্যাক্স আরোপ করে রেখেছে ই কমার্সের উপর, রাইট? ই কমার্সের উপর ট্যাক্স আরোপ করেছে 2018 সালে। ট্যাক্সটা বলেছে হচ্ছে যে ট্রানজাকশন প্রাইসিং, অর্থাৎ যতটুকু লাভ হবে ততটুকু লাভের 5% ট্যাক্স ধরবে। কতটুকু লাভ করে ই কমার্স আপনিও জানেন, আমিও জানি, কম বেশি 7-8%, ধরলাম বাড়িয়ে 10%, এর বেশি তো লাভ করে না, কারণ অনলাইনে সবাই প্রাইস দেখে। 10% লাভ করে, 10%-এর 5% মানে আপনি কত টাকা পাচ্ছেন? 50 পয়সা। 50 পয়সা পাচ্ছেন। এখন আপনি 50 পয়সা ট্যাক্স নিতে চাচ্ছেন ফ্রম অ্যান ই কমার্স মার্কেট অফ কত টাকা? 2018 সালে ই কমার্স মার্কেট কত টাকা ছিল? আপনার আমার ধারণা কত? আপনি বলেন। 30,000 ডেলিভারি, বড় জোর 2018 সালে। আজকে না হয় এসে হয়তো 1.5-2 লাখ ডেলিভারি হয়েছে। 30,000 ডেলিভারির মার্কেট, 30,000 ডেলিভারির অ্যাভারেজ টিকিট সাইজ কত ছিল? 500 টাকা অন অ্যান অ্যাভারেজ। সো 500 ইন্টু 30,000 হলে কত হয় আপনার? 1.5 কোটির মতো। 1.5 কোটি টাকা। সারা মাসে কত টাকা? 45 কোটি টাকা। 45 কোটি টাকার 0.5%, আপনি 50 পয়সা নিচ্ছেন 45 কোটি টাকার 50% নিচ্ছেন। তো কত টাকা? রাউন্ড ফিগার করে ধরেন 50 কোটি টাকাই হলো। 50 কোটি টাকার 0.5% নিচ্ছেন। কত টাকা নিচ্ছেন আপনি? অনেক কম, 5 লাখ টাকা। হ্যাঁ, হিসাবটা তো আমরা বুঝতেছি। সো সারা বছরে আমি 5-60 লক্ষ টাকার জন্যে একটা ইন্ডাস্ট্রিকে ধসাই দিলাম, কমপ্লিকেট করে ফেললাম। 60 লক্ষ টাকা একটা এনবিআর কোনো দরকার ছিল তার এটার জন্য এই পরিমাণে ঝামেলা করা? অথচ বরং বিষয়টা উল্টা করা দরকার। আমি কিছুক্ষণ আগে দুপুরবেলা লাঞ্চ করলাম একজন ইয়ের সাথে, আমার মেয়েকে নামিয়ে দিয়ে এসছি কিছুদিন আগে চায়নায়, এবং আমি এইমাত্র কথা বলছিলাম, চায়না থেকে একজন এসছেন, অ্যান্ড শি ওয়াজ সেইং যে মানে আমি তার সাথে আলোচনা করছিলাম, চায়নায় গিয়েছি, স্টার কাবাবের মতো একটা হোটেল, রাস্তার পাশের হোটেল, আমি ঢুকেছি, আমি অর্ডার দেওয়ার জায়গা পাচ্ছি না, টেবিলের কর্নারে ছোট্ট করে একটা কিউআর কোড লেখা, উইচ্যাটে ওই কিউআর কোডটা স্ক্যান করলে সাথে সাথে ওইটার মেনু দিয়ে দেয়,
এবং সেই মেনু আমি তার সাথে স্ট্রাগল করছিলাম যে আমি তো মেনু সব চাইনিজে পেয়েছি, আমি কি করব। সে আমাকে দেখিয়ে দিচ্ছে যে উইচ্যাটে ওইটা চিপে ধরে রাখলে ওটা আবার ট্রান্সলেট করে দেয়, তুমি ট্রান্সলেশন দেখে তুমি এটা অর্ডার করতে পারতে। আর আমি মাথা চাপড়াচ্ছি, ওয়াও। আচ্ছা, এটা সুবিধাটা কি? এভাবে করলে ট্যাক্স রেট লো, আর এভাবে না করলে ক্যাশে করলে ট্যাক্স রেট হাই। সো আমার তো ব্যুরোক্র্যাটদের এনবিআর এর সবচেয়ে বেশি দরকার ছিল আমার ডিজিটাইজ করা। ডিজিটাইজ করলে যখন সে বলছিল যে গ্রামেও একটা লেনদেন একটা এখন নন ক্যাশে হয়। তো আমি যদি আজকে আলাপ চলছে যে এখনও 70, কোনো এস্টিমেট বলে 70%, কোনো এস্টিমেট বলে 85%, কোনো এস্টিমেট বলে 95% অফ আওয়ার ট্রানজ্যাকশন ইজ স্টিল নন ডিজিটাল। ওইটা ডিজিটালে আনাটা আমার বেশি দরকার ছিল না। 60 লক্ষ টাকা বাৎসরিক 50 থেকে 60 লক্ষ টাকা রেভিনিউর জন্য এনবিআর একটি ইস্যু করে দিয়েছে, এবং আমি লিখে দিতে পারি। এনবিআর এর হাতে কোনো ডেটা নেই, আমি লিখে দিতে পারবো, কোনো ডেটা নেই যে সে 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত ই কমার্স খাত থেকে কত টাকা নিয়েছে এবং এই টাকাটা নেওয়ার জন্যে কত ঝামেলা হয়েছে, সেটার ব্যান্ডউইথ কত, ইত্যাদি ইত্যাদি।